একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে জনাব মুফতি আমির হামজা কতটুকু যোগ্য? দর্শক, আমির হামজা আবারও জুলুমের শিকার। তিনি এই মুহূর্তে একজন মজলুম। এখন হাসিনা নেই, মামলা থেকেও তিনি খালাস, শারীরিক অসুস্থতা অনেকটা কাটিয়ে উঠেছেন এবং তিনি জামাত ইসলামীর রোকন হয়েছেন। জামাত ইসলামী তাকে এমপি ক্যান্ডিডেট হিসেবে নমিনেশনে দিয়েছে। একটা সুসময় যাওয়ার কথা তার, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমির হামজা এই মুহূর্তে মারাত্মক জুলুমের শিকার। তাকে নিয়ে যে নেতিবাচক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা নিঃসন্দেহে তার জন্য একটা ট্রমা এবং তিনি অত্যন্ত ব্যথিত। তার মনের অবস্থানটা আমরা বুঝতে পারি, এজন্য বারবার আমির হামজার পক্ষে আমাদেরকে কথা বলতে হচ্ছে। দর্শক, আমি এর আগের দুইটা আলোচনায় প্রাইমারিলি বুঝিয়েছি যে কেন আমির হামজাকে নমিনেশন দেওয়া ঠিক আছে এবং আমির হামজা নির্বাচনে জিতবেন, একটা গণজোয়ার তৈরি হবে তার পক্ষে। এবার আরেকটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করতে চাই। আসলে একজন লেজিসলেচার হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে তিনি কতটুকু যোগ্য যদি নির্বাচিত হন, এবং তাও আবার জামাত ইসলামের মতো একটা সমৃদ্ধ দলের আইন প্রণেতা হিসেবে কতটুকু যোগ্য? দর্শক, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমির হামজার বিরুদ্ধে আসলে কারা কারা আমির হামজার নমিনেশন মানতে পারছেন না। কয়েকটা ক্লাস, আসুন আগে তাদেরকে আইডেন্টিফাই করি। প্রথম হচ্ছে যারা আলেম ওলামারা রাজনীতিতে আসুক এটা ভালোভাবে দেখে না, যাদের হুজুর অ্যালার্জি আছে, আলেম ওলামা অ্যালার্জি আছে, হুজুর দেখলে একটু নাক ছিটকে, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ যারা আমির হামজার নমিনেশনকে ট্রল করছে। আমি দেখেছি আওয়ামী লীগের, আমার বন্ধু বান্ধব ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভাব নেই, তারা অনেকে পলাতক অবস্থায় অথবা কেউ কেউ ব্যাংকে চাকরি করেন বা বিভিন্ন চাকরি করেন এখনো, সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা, তারাও আমির হামজার সমালোচনা করছেন। এর মানে প্রাইমারিলি হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, হুজুররা রাজনীতি করবে এটা যারা দেখতে পারে না, এই অংশটা আমির হামজাকে নিয়ে ট্রল করছে। এবং আমির হামজা নাকি ভিডিওতে বলেছিলেন যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই ভিডিও ছেড়ে দিয়েছে, আমি এটার জবাব দিব। তাহলে একটা গোষ্ঠী পেলাম যে আওয়ামী লীগ এবং হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী। আরেকটা গোষ্ঠী হচ্ছে সাবেক শিবির বর্তমানে এনসিপি, যারা একটু নিজেদেরকে লিবারেল, স্মার্ট এবং এলিট ভাবতে শুরু করে অথবা জাতে ওঠার চেষ্টা করে। এরকম একটা গোষ্ঠী আছে যারা এই আমির হামজার মতো গ্রাম্য হুজুর, গেও হুজুর, যিনি অতটা স্মার্ট নন কথাবার্তা আচার আচরণে, তিনি এমপি ক্যান্ডিডেট হবেন মানে একটু নাক ছিটকানো, যে আমরা তো এলিট, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা যা বুঝি আমির হামজা বুঝেন। এখন পর্যন্ত তথ্যের সত্যতা যাচাই করার সক্ষমতায় আমির হামজা হয়নি। মানে এই যে গ্রুপটা যারা সাবেক শিবির বর্তমানে একটু প্রগ্রেসিভ হওয়ার বা জাতে ওঠার ধান্দায় আছেন, তারা আমির হামজার সমালোচনা করছেন। তারা কেউ এনসিপি করে, কেউ এবি পার্টি করে, কেউ এনসিপি এবি পার্টির সমর্থক। তাহলে আমির হামজার বিরুদ্ধে এখন কারা? এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। এরপরে জামাত ইসলামের মধ্যে একটা হাই থট গ্রুপ, যারা চিন্তায় চেতনায় অত্যন্ত উঁচু মাপের, প্রকৃত অর্থে জ্ঞানী, এবং তারা জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী সমর্থক, সাবেক শিবির। তারাও অনেকটা এই বিষয়টি সমালোচনা করছেন। আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতৃবৃন্দ তারা বিভিন্ন ইন্টারনাল প্ল্যাটফর্মে বা ইন্টারনাল ডিসকাশনে আমির হামজাকে নমিনেশন দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং জামাত ইসলামীর তীব্র সমালোচনা করছেন যে এটা একদম ঠিক হয়নি। এখন এই থার্ড গ্রুপ যারা আমির হামজা সমালোচনা করছেন, তাদের নিয়তের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি মূলত তাদের বক্তব্যের জবাব দিব, আমির হামজার বিরুদ্ধে তাদের সমালোচনার জবাব দিব। আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী এবং সাবেক শিবির প্রগতিশীল হওয়ার ধান্দায় যারা আছেন তাদের জবাব দিব না, কারণ তারা এমনিতেই আমির হামজার প্রতিপক্ষ। তারা আমির হামজার জনপ্রিয়তাকে ভয় পায়, তারা আমির হামজাকে সমালোচনা করে কিভাবে রাজনীতির মাঠ থেকে সরানো যায় এই চিন্তায় আছে। অতএব তারা তো আমির হামজার প্রতিপক্ষ, তাদেরটা নিয়ে চিন্তিত না। তাদের সাথে হিসেব নিকাশ হবে ভোটের রাজনীতিতে, যে তোমরা প্রগতিশীল হওয়ার ধান্দা করে কত ভোট পাও আর আমির হামজা কত ভোট পায় আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু যারা সাবেক শিবির বর্তমান জামাতের শুভাকাঙ্ক্ষী এবং এলিট, উঁচু মাপের এলিট, বুদ্ধিজীবী,
সমালোচনা করছেন, এই সমালোচনাটাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারণ জামাতের এরকম সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বলতে পারা এবং সেটা ক্রিটিক করা, এটা জামাত ইসলামীতে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হিসেবে আমি দেখি। এবং যে গ্রুপটা সমালোচনা করছেন তারা আসলে উঁচু মাপের, তারা অনেকে আমার ওস্তাদ, যাদের অনেককে আমি বস মানি। শ্রদ্ধার সাথে আমি তাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করব। প্রথমে ওই জামাতের শুভাকাঙ্ক্ষী ওই এলিট বুদ্ধিজীবী গ্রুপ, তারা যেটা বলার চেষ্টা করছে যে আমির হামজা একজন নিচু লেভেলের বক্তা, প্রচুর উল্টাপাল্টা বলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমির হামজা আরবান মিডল ক্লাস বা এলিটদের জন্য কোনো পারফেক্ট বক্তা নন, তাদের জন্য পারফেক্ট বক্তা মিজানুর রহমান আজহারী। এখন দেখেন, সব বক্তার বা সব আলোচকের টার্গেট অডিয়েন্স এক রকমের হয় না। যেমন সাপোজ আমার কথা যদি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারি, নিয়েছি। আমি মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে যে কোনো টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিতে পারি বা দিয়েছি, বা টকশো করেছি বা করি। যদিও আমি অধিকাংশ ক্ষেত্রে দাওয়াত নেই না ব্যক্তিগত কারণে। আমি বিভিন্ন একাডেমিক সেমিনারে বক্তব্য দিয়েছি, কিনোট প্রেজেন্ট থেকে শুরু করে নানান বিষয়ে তাত্ত্বিক আলোচনা করার যোগ্যতা ও অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছে। দুনিয়াবি বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের, ইন্টারন্যাশনাল রিলেশনসের বিভিন্ন থিওরিটিক্যাল অ্যানালাইসিসও আমি করতে পারি, এবং কোরআন হাদিস ভিত্তিক দার্স দেওয়ার অভিজ্ঞতাও আমার আছে বা দিয়ে থাকি। কিন্তু আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি মূলত একেবারে মার্জিনালাইজড মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের জন্য। এলিট হাই থট কোনো কথা আমি অনলাইনে বলি না, আমার চ্যানেলে বলি না। কারণ আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে, কারণ এই এলিটদের জন্য কাজ করার অনেক প্ল্যাটফর্ম আছে, তারা লেখালেখি পছন্দ করে। আমার এই লং ভিডিও, এটা সাধারণত লোয়ার মিডল ক্লাস, লোয়ার ক্লাস সোশ্যাল স্ট্রাটিফিকেশনে যারা বিলং করে তাদের জন্য। এর মানে এই নয় যে আমি পারি না। যারা আমাকে চেনেন, জানেন, তারা জানেন যে আমি কি। কিন্তু আমার অনলাইন ভিডিও দেখলে বুঝবেন যে এটা তো মানে আমাদের জন্য মানসম্পন্ন না। আপনাদের জন্য আমি বানাই না ভাই। এখন সব বক্তা বা সব আলোচকের টার্গেট অডিয়েন্স এক হয় না। আমির হামজা তিনি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে বা বক্তা হিসেবে যদি দেখেন, তিনি অনার্স মাস্টার্স করা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, তার রেজাল্ট অসাধারণ। তিনি এমফিল করেছেন, তিনি পিএইচডি করছেন বা করবেন, তার যোগ্যতার কোনো ঘাটতি নেই। এখন তার যে টার্গেট অডিয়েন্স, তাদের জন্য কথা বলতে গেলে বা তাদের কাছে বা এই একেবারে লোয়ার স্ট্রাটিফিকেশনে যারা বিলং করে সোসাইটিতে, তাদের জন্য কথা বলতে গেলে সেটা আরবান মিডল ক্লাস বা এলিট ক্লাসের কাছে এটা সুন্দর লাগবে না। এটা যেমন আমার আলোচনা অনেকের কাছে সুন্দর লাগে না, এটা আমি বলিনি যে ভাই আপনার জন্য না। আমি অনেক এলিটদের মধ্যে যখন ইন্টারাকশন করি, তখন অনেকে বলেন যে ভাই আপনার ভিডিও দেখি, তখন আমি বিব্রত বোধ করি যে ভাই আপনাদের জন্য তো আমি ভিডিও বানাই না, আপনি কেন দেখেন? এই ভিডিওটা হচ্ছে গ্রামের একজন স্কুল শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, অথবা দোকানদার, নারী, গৃহিণী, আমি তাদের জন্য কাজ করি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন আমাকে বলে যে আপনার ভিডিও দেখি নিয়মিত, আমি সত্যি বিব্রত বোধ করি। কারণ তার জন্য আমি ভিডিও বানাতে পারি, এমনকি তাকে পড়াতেও পারি প্রয়োজনে, কিন্তু আমি তার জন্য ভিডিও বানাই না। তা আমির হামজাকে এভাবে দেখুন, আমির হামজা পারেন, কিন্তু তিনি মাঠে ময়দানে গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন। আমির হামজা মিজানুর রহমান আজহারের মতো মালয়েশিয়ান ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মসজিদে জুমার খুতবা দেন না। তিনি জুমার খুতবা দেন কুষ্টিয়ার অজপাড়া গায়ে। তার এই অবস্থানটা আপনাকে বুঝতে হবে, এটা একটা জবাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, বক্তব্যের মধ্যে কিছু ভুল ভাল। এখন ভুল নেই, এখন তারেক মনোয়ার তো ইউরোপ আমেরিকায় ওয়াজ করা মানুষ, তার বক্তব্য তো আরো ভুলভাল। মিজানুর রহমান আজহারের বক্তব্যে ভুলভাল আছে, ভুলভাল নেই কার বক্তব্য? এমনকি আল্লামা সাঈদীর ওয়াজেও প্রচুর জাল হাদিস ছিল একসময়, যেটা ভুল। জাল হাদিস মানে এটা মারাত্মক ভুল। অবশ্য সাঈদী সাহেব যখন জানতেন তখন ফিরে এসেছেন। মানে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এখন ওয়াজিং হিসাবে বা একজন বক্তা হিসেবে তিনি কেমন, এটা একজন সংসদ সদস্য প্রার্থীর যোগ্যতা না। একজন সংসদ সদস্য হিসাবে মানুষ বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন চায় একটু চিন্তা করেন তো, মানদণ্ড কি? আমাদের দেশের সংসদ সদস্য হয় কারা? মমতাজ, হাজী সেলিম, এই তো সামনে হবে এই যে জাকির নারায়ণগঞ্জের। একটু তুলনা করেন, আমির হামজা কি? এরা কোটি কোটি টাকা দুর্নীতি করে। আর আমির হামজা
তিনি 1 টাকা দুর্নীতি করবেন এরকম কোনো সন্দেহ করেন কেউ? না। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে? কোনো কেলেঙ্কারির অভিযোগ আছে? নেই। তো তার মতো একজন ক্লিন নিপাট ভদ্রলোক, যিনি দুর্নীতি করবেন না, টাকার বস্তার সামনে দিলেও তিনি 1টা টাকা নেবেন না, বাংলাদেশের পার্সপেক্টিভে সংসদ সদস্য হিসেবে ক্রাইটেরিয়া তো এটাই। তো এই যোগ্যতা আমির হামজার সামান্যতম ঘাটতি নেই, তিনি শতভাগ যোগ্য। এরপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা যে প্রশ্ন তোলেন, তার কোনো একাডেমিক এক্সপার্টাইজ নেই, তিনি রাষ্ট্র আইন এগুলো বোঝেন না, অতএব সংসদে যে তিনি কি করবেন? কারণ এটার জবাব দেওয়াটা আরো জরুরি। হ্যাঁ, তিনি যে আমির হামজা যে এগুলো বুঝেন আমাদের মতো, আমি সেটা বলবো না। কিন্তু আপনি জামাত ইসলামীকে কল্পনা করেছেন ইউরোপ, আমেরিকা বা তুরস্কের কল্পনায়। আপনি জামাত ইসলামীকে কল্পনা করেছেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী কামরুজ্জামান, কাদের মোল্লার মানদণ্ডে। কিন্তু জামাত ইসলামী তো সেই মানদণ্ডে নাই। এটা কালেকটিভ ফেইলিউর জামাতের যারা এমপি প্রার্থী, জামাত যে মানদণ্ডে সংসদে পাঠাতে চায়, সেই ক্রাইটেরিয়া ধরে বিশ্লেষণ করলে আমি মনে করি জামাতের 300 এমপি ক্যান্ডিডেটের মধ্যে আমির হামজা যোগ্যতার বিবেচনায় সংসদে যে কতটুকু সার্ভিস দিতে পারবেন এই বিবেচনায় টপ 10-এর মধ্যে আছেন নিঃসন্দেহে। একজন সম্ভাব্য লেজিসলেচার হিসেবে জামাত ইসলামের যত এমপি ক্যান্ডিডেট, তাদের মধ্যে সব দিক বিবেচনায় একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে দুনিয়াবি জ্ঞান যতটুকু আছে, আমি তো দেখি যে এই শিশির মনির আর জামাতের কেন্দ্রীয় 2-4 জন, এরপরেই আমির হামজার অবস্থান। আচ্ছা, 2010 সালের পর থেকে যারা শিবিরের সাবেক সভাপতি হয়েছে, তাদের যোগ্যতাটা কি? তারা কি এমন বোঝে, কি এমন পারে? এছাড়া আরো যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, তাদের কি এমন এক্সপার্টাইজ আছে? তারা আইন, রাষ্ট্র, রাজনীতি কি এমন বুঝে? আমরা তো জানি, তাদের সাথে মিশি। আমির হামজার সাথে তাদের তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে এটা যে জামাতের যারা দায়িত্বশীল, যারা নমিনেশন পাচ্ছেন, তাদের যোগ্যতার ঘাটতি থাকলেও তাদের সাংগঠনিক কোয়ালিটি আছে। কিন্তু আমির হামজার সাংগঠনিক কোয়ালিটি নেই। আমির হামজার শর্টকামিংস এটা। আমির হামজা আমার মনে হয় চাপ সামাল দিতে পারেন না। যেমন তিনি জনপ্রিয়তার চাপ সামাল দিতে পারেন না, তিনি ওয়াজের ময়দানে হঠাৎ রেগে যান, এরকম কিছু দুর্বলতা আছে, এগুলো ওভারকাম করা যায়। তিনি আগে জামাত করতেন না, এখন করেন, ওভারকাম করা যাবে। জনপ্রিয়তার চাপ সামাল দেওয়া বা মানুষের সংগঠিত হওয়া, অবশ্য এমপি হিসাবে এটাও তার কাজ না, এটা স্থানীয় জামাত করবে। তিনি এখান তাকে যেটা জরুরি হচ্ছে যে তিনি জনপ্রিয়, এলাকার মানুষজন যেটা বলছে যে আমির হামজা যদি জামাতের হয়ে নির্বাচন করেন তাহলে 60-70% ভোটে তিনি জিতবেন, আর অন্য প্রার্থী নির্বাচন করলে লেস দেন 15% ভোট পাবেন, জিততে পারবেন না। আমির হামজার জনপ্রিয়তা আকাশচুম্বী তার এলাকায়। এটা আমি আরো নানান আলোচনায় বলেছি, এটা একটা গণজোয়ার তৈরি হবে। অতএব সংসদ হিসেবে জিতিয়ে সংসদে নেওয়াটা জরুরি। এখন আমার ভাইরা যেটা বলছেন যে তার কোয়ালিটি কি, ভাই অন্য মানুষের কোয়ালিটি কি, যারা সংসদে যাবে তাদের কোয়ালিটি কি, জামাতের বাকি 395 জনের কোয়ালিটি কি? 5 জন আছে হাই ক্লাসের। এখন আইন প্রণয়নকারী হিসাবে সবচেয়ে যোগ্য শিশির মনির, আমিরে জামাতের চাইতেও যোগ্য। তিনি যে আইন বুঝেন বা সংসদে যে ভূমিকা রাখতে পারবেন, এটা জামাতের আর কেউ পারবে না। এখন শিশির মনির তো আর কেউ নাই ভাই, আর আপনারা তো এগিয়ে আসেন না। আপনি কি সংগঠন করেন? আপনি তো করেন না, তাহলে আপনাকে নমিনেশন কিভাবে দিবে? তো এখন বাংলাদেশে আইন প্রণয়ন আসলে কিভাবে হয়? এটা এক্সপার্ট টিম খসড়া তৈরি করে, মন্ত্রী পরিষদ সচিবরা করে, যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। তারপরে মন্ত্রী পরিষদের খসড়া অনুমোদন হয়, সংসদে উঠে, সংসদে গড়পত্রা কিছু বক্তব্য দিয়ে। অধিকাংশ সংসদ সদস্য সেগুলো বুঝেনি না। টাকার কুমির, টাকা আছে, এই হাজী সেলিম মার্কা, মমতাজ মার্কা লোকই সংসদে যায়। তাদের তুলনায় আমির হামজা 1000 গুণ ভালো সার্ভিস দিবেন। এবং জামাত ইসলামের যারা সাবেক এমপি, অধিকাংশই আইন প্রণয়ন বা এগুলো সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখতেন না, তারা সৎ মানুষ। এই জন্য বাংলাদেশের, হ্যাঁ, একটা যখন উন্নত বাংলাদেশ হবে তখন ভিন্ন আলোচনা, কিন্তু এখন একজন সৎ মানুষকে আমরা সংসদে নিতে চাই, একজন জনপ্রিয় মানুষকে নিতে চাই। তো এই জায়গাটা থেকে একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমির হামজার যোগ্যতায় সামান্যতম ঘাটতি আছে বলে আমি মনে করি না। পারফেক্ট ডিসিশন। আর আমির হামজার উপর যারা জুলুম করছেন, এখন তাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছেন, আপনারা একটু পুনর্বিবেচনা করেন। তিনি একজন আলেমী দ্বীন, তিনি মজলুম। তিনি আওয়ামী দুঃসময়ে যখন আওয়ামী লীগের স্থানীয় নেতা, সভাপতি তার সামনে যেভাবে হাসিনার বিরুদ্ধে বলেছেন, যেভাবে আওয়ামী বিরোধী ন্যারেটিভ নির্মাণ করেছেন, জনগণকে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে উত্তেজিত করেছেন, এটা আপনারা যারা আজকে সমালোচনা করেছেন, আপনারা কতটুকু সাহস করে করেছেন?
আর এই কারণে আমির হামজাকে যে ভয়ানক জুলুমের শিকার হতে হয়েছে, জামাত ইসলামী করে জুলুমের শিকার হয়েছে এরকম টপ 10-এর মধ্যে আমির হামজা একজন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার ভাই সবার উপরে, জীবিতদের মধ্যে সবচেয়ে জুলুমের শিকার হয়েছেন। আর যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক, দ্যাটস ডিফারেন্ট। জীবিতদের মধ্যে টপ 10 মজলুমের মধ্যে আমির হামজা একজন। তা আপনারা এই মজলুম মানুষের প্রতি কেন জুলুম করেন?